আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা যে যে অবস্থানে থেকে আজ আমার এই ক্লাসটিতে সংযুক্ত হচ্ছ, সবাই সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারীর বিষয়টিকে আমরা যথাযথভাবে মোকাবেলা করার জন্যই নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। তার মধ্যে তোমরা জানো, দীর্ঘদিন যাবৎ তোমাদের সরাসরি পাঠদান ব্যবস্থা বন্ধ আছে। তাই লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার কারণে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে যাচ্ছি এবং আমি এই কারণে অধ্যক্ষ মহোদয়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসের উপর এটি আমার দ্বিতীয় লেকচার। গত সপ্তাহে আমরা প্রথম ক্লাস শুরু করেছি অনার্স দ্বিতীয় বর্ষের জন্য এবং আমরা আশাবাদী আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো থেকে তোমাদের যে সকল ঘাটতি আছে সেই ঘাটতিগুলো তোমরা পূরণ করে নিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা সংযুক্ত আছো, আমি তোমাদের কথার্থে বলতে চাই, আমরা যে ক্লাসগুলো এখন পরিচালনা করছি এগুলো অনলাইন ক্লাস হলেও এগুলো কিন্তু ফর্মাল ক্লাস হিসেবে পরিগণিত হবে। তাই যখনই কলেজের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যখন আমরা কলেজে স্বাভাবিকভাবে ক্লাস নেওয়ার সুযোগ পাব, আসলে এই যে ক্লাসগুলো আমরা এখানে সম্পাদনা করছি এই ক্লাসগুলো সেকেন্ড টাইম আর করার সুযোগ হবে না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করো এবং রুটিন অনুযায়ী যখন যেদিন যে ক্লাস থাকবে সেই সময় তোমরা অনলাইনের সাথে সংযুক্ত হয়ে আমাদের এই ক্লাসগুলোকে ফলপ্রসূ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ইতিমধ্যে আমরা জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ কোর্স, এই কোর্সের উপর আমরা ক্লাস পরিচালনা শুরু করছি এবং ইলেকট্রিসিটি ও ম্যাগনেটিজমের উপর আমাদের বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মহোদয় ক্লাস পরিচালনা করবেন। তো আমি গত সপ্তাহে এটার প্রথম অধ্যায় নিয়ে কাজ করেছি, আজও প্রথম অধ্যায়েরই কাজ করব, তবে এটি প্রথম অধ্যায়ের উপর আমার দ্বিতীয় লেকচার। আমি আশা করব তোমরা খাতা কাগজ নিয়ে তোমাদের নিজ নিজ ক্লাসটি উপভোগ করবে এবং স্ক্রিনে যা দেখতে পাবে এগুলোকে একটু নিজে লেখার চেষ্টা করবে। গাণিতিক ক্যালকুলেশনগুলো যদি আমার সাথে একটু লেখো তাহলে দেখবে তোমার এখানে প্রায় 80%-এর বেশি তোমার বিষয়গুলো আত্মস্থ হয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ অনার্স দ্বিতীয় বর্ষের যে ক্লাসটা পরিচালনা করব এটি ইতিমধ্যে জেনেছ আলোক বিজ্ঞান অধ্যায়ের ক্লাস এবং এই আলোক বিজ্ঞান অধ্যায়ের উপর আলোক বিজ্ঞান কোর্সটা আসলে খুব বেশি বড় নয়, এটা খুবই ছোট একটা মাত্র 6টা অধ্যায়ের সমন্বয় এই কোর্সটি। তার মধ্যে কিছু কিছু পড়া আছে যেটা আমরা নিচের ক্লাসও জেনে এসেছি, যেমন এখানে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই বিষয়গুলোর উপরে বিস্তারিত আলোচনা আছে, বিক্ষেপণ, বিচ্ছুরণ। তো প্রথম যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করতেছি এটি মূলত সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, যেটা তোমাদের এর আগে ছিল না। ঠিক আছে, তাই গত ক্লাসটাও আশা করি তোমরা উপভোগ করেছো, আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস। তো যারা এখনও সংযুক্ত হয় নাই, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা তাদেরকে একটু নিশ্চিত করো ক্লাসটি শুরু হয়েছে, মেনশন করো এবং ছোট্ট রিকোয়েস্ট, নিজ নিজ আইডি থেকে ক্লাসটিকে শেয়ার দেবে। কারণ শুধু লক্ষ্মীপুর সরকারি কলেজের স্টুডেন্টরাই নয়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অনার্স লেভেলের স্টুডেন্টই এই ক্লাসগুলো ফলো করতে পারবে। তাই দয়া করে তোমরা নিজ নিজ আইডি থেকে ক্লাসটিকে শেয়ার দেবে এবং আমি তোমাদের
আরও অনেক উপস্থিতি আশা করছি। আর তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের অভিব্যক্তি জানাবে, কোনো টপিক বুঝতে অসুবিধা হলে সেটি জানাবে। তা আমি আর অন্য প্রসঙ্গে কথা না বলে সরাসরি আমাদের এই প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞানের প্রথম অধ্যায়ের ক্লাসের আজকে আমরা উপস্থিত হচ্ছি। যথারীতি আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর, এবং এটি প্রথম অধ্যায়ের উপর দ্বিতীয় লেকচার। হ্যাঁ, তো আমরা যে প্রসঙ্গটা নিয়ে আজ কথা বলবো, সরি, যে প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো আমরা সরাসরি সেই স্লাইডে চলে যাচ্ছি। তার আগে একটু তোমাদের কাছে জিজ্ঞাসা, তোমরা কি কথা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু দয়া করে কমেন্ট করবে। আমার আজকের লেকচার টপিক হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান প্রথম অধ্যায়ের উপর, এবং মূলত দুটি টপিক নিয়ে আজকে আমরা কথাবার্তা বলার সুযোগ পাবো, এবং চেষ্টা করবে দুটি টপিক ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। একটি হলো অবর্ণতা, তার ইংরেজি নাম হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম, এবং আরেকটি হলো লেন্সের সমবায়ের ক্ষেত্রে অবর্ণতার শর্ত। দুটো টপিকসই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা অপেরণ নিয়ে কথা বলেছি, বিভিন্ন ধরনের অপেরণ, তার মধ্যে আমরা এক বর্ণাপেরণ এবং বর্ণাপেরণ পর্যন্ত প্রায় বেশ কিছু প্রতিবিম্বের ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো আজ আমরা সেই ত্রুটিগুলোকে, বিশেষ করে বর্ণাপেরণ যে ত্রুটিটা আমরা পড়েছি, সে বর্ণাপেরণ ত্রুটিটাকে কিভাবে ওভারকাম করা যায়, অর্থাৎ কিভাবে সেটিকে আমরা মিনিমাইজ করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সেই মিনিমাইজের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটার নাম হচ্ছে অবর্ণতা, অর্থাৎ অ্যাস্টিগম্যাটিজম। তো আমরা চেষ্টা করব এটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। একটু আমরা অবর্ণতা সম্পর্কে সর্বপ্রথম জানতে চাই। অবর্ণতা বা আমি বলছি অ্যাক্রোমেটিজম। এই অ্যাক্রোমেটিজমটা কীভাবে হচ্ছে সেটা আমরা বিস্তারিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমি এটার একটু পরিচয় দিতে চাই। যদি কোনো লেন্স বা আলোকীয় উপাদানের ভিতর দিয়ে কোনো সাদা বর্ণের, আমরা জানি সাদা বর্ণটা হলো যৌগিক বর্ণ, কোনো সাদা বর্ণের বস্তুকে দেখতে সম্পূর্ণ সাদা দেখা যায়, তবে তাকে অবর্ণতা বলে। গত ক্লাসে আমরা বর্ণাপেরণ যে ত্রুটিটা পড়েছিলাম, তোমাদের যারা গত ক্লাসটা করেছো নিশ্চয়ই তোরা অবগত আছো। এই ত্রুটিতে আমরা দেখেছি যে একটা সাদা বর্ণ বস্তু থেকে যখন আলোকরশ্মি প্রতিসরিত হয়ে প্রতিবিম্ব গঠন করে, তখন সেই বস্তুটা রঙিন দেখায়। এই রঙিন দেখার কারণ হলো যে এখানে যে 7টা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ আছে, সেই বর্ণগুলো তোমার ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিবিম্ব গঠন করে, এবং এই ত্রুটিটাকে আমরা বলছি কি বর্ণাপেরণ। এখন কথা হলো, যদি বর্ণাপেরণ না ঘটে তাহলে সাদা বস্তুকে দেখতে সাদাই দেখা যাবে, অর্থাৎ প্রতিবিম্বটা এক বিন্দুতে গঠিত হবে। তাহলে এই ঘটনাটার নাম হচ্ছে কি অবর্ণতা। যদি কোনো লেন্স বা আলোকীয় উপাদানের ভিতর দিয়ে কোনো সাদা বর্ণের বস্তুকে দেখতে সম্পূর্ণ সাদা দেখা যায়, তবে তাকে কি বলবো, অবর্ণতা বলবো, অর্থাৎ বস্তুটিকে রঙিন দেখা যাবে না। আমরা আরো সহজে বলতে পারি, বর্ণাপেরণ দূর করার প্রক্রিয়াকে অবর্ণতা বলে। বর্ণাপেরণ যদি না ঘটে তাহলে সেটাকে আমরা অবর্ণতা বলবো। কথা কি বুঝতে পারতেছি? আমরা চিত্রের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করব, সেটা একটু পরে যাচ্ছে। আর একটু ব্যাখ্যা করি। এক্ষেত্রে ঘটিত প্রতিবিম্বে কোনো অপেরণ বা ত্রুটি ঘটে না, কারণ গত ক্লাসে পড়েছি অপেরণ ঘটলে সেটা রঙিন দেখা যাবে, অর্থাৎ তার যে অরিজিনাল যে বর্ণ, সে অরিজিনাল বর্ণটা দেখতে পাবো না। তাহলে এই ক্ষেত্রে গঠিত যে প্রতিবিম্ব, সে তাতে কোনো অপেরণ অর্থাৎ কোনো ত্রুটি ঘটে না। আমরা জানি বর্ণাপেরণ না ঘটলে সাদা বস্তুকে সাদাই দেখা যাবে, যদি বর্ণাপেরণ ঘটে তাহলে সাদা বস্তুকে কেমন দেখা যাবে, রঙিন দেখা যাবে। ওকে, তাহলে আর এক্ষেত্রে বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রতিসরণের পর নির্দিষ্ট একটি বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম বর্ণাপেরণ যখন ঘটে তখন
বস্তু থেকে আগত আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর এক বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে বর্ণাপেরণের সেই ঘটনাটা চিত্র দিয়ে যেটা ব্যাখ্যা করেছিলাম। তো সেক্ষেত্রে একটা ভিন্ন ভিন্ন বিন্দুতে যা প্রতিবিম্ব গঠন করে। তাই যদি তাহলে এক্ষেত্রে যদি অবর্ণ হয় তাহলে এক বিন্দুতেই প্রতিবিম্ব গঠিত হবে। তাই বস্তুর বর্ণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বর্ণাপেরণ হয় না। আমরা জানি বর্ণাপেরণের সাদা আলোক রঙের বস্তু থেকে আলোক রশ্মিগুলো লাল ও বেগুনি বর্ণের ফোকাস দৈর্ঘ্যের অর্থাৎ FR-FB ভিতর বিভিন্ন বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে। যারা গত ক্লাসে ছিলেন আমি নিশ্চিত তারা আজকের এই যে কথাগুলো আমি বলতেছি এই বিষয়গুলো অবগত হচ্ছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, গত ক্লাসে আমরা সর্বশেষ যে বর্ণাপেরণের চিত্র দেখিয়েছিলাম সেখানে আমরা দেখাইছি যে বেগুনি বর্ণের যে আলোক রশ্মিগুলো সেগুলো এসে FV বিন্দুতে অর্থাৎ লেন্সের সবচেয়ে নিকট বিন্দুতে প্রতিসরণের পর, আর FR হলো লাল বর্ণের আলোক রশ্মিগুলো লেন্সের সবচেয়ে দূরে প্রতিবিম্ব গঠন করে। তাই আর অন্যান্য বর্ণের আলোক রশ্মিগুলো এই FR থেকে FV যে দূরত্ব এই দূরত্বের মধ্যে প্রতিবিম্ব গঠন করে। তাহলে আমরা সে কথাটা এখানে বলেছি যে আমরা জানি বর্ণাপেরণে সাদা আলোক রঙের বস্তু থেকে আলোক রশ্মিগুলো লাল ও বেগুনি বর্ণের প্রকাশ দৈর্ঘ্যের ভিতর বিভিন্ন বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে। ফলে বস্তুটির প্রতিবিম্ব সাদা না হয়ে রঙিন হয়, অর্থাৎ বর্ণাপেরণ ঘটে। তাহলে অবর্ণতার শর্তকে আমরা লিখতে পারি। অবর্ণতার শর্তটা কি? যদি FR-FB এই পার্থক্যটা যদি না থাকে, অর্থাৎ FR ইকুয়াল যদি FB, অর্থাৎ প্রত্যেকটা আলোক রশ্মির বিন্দুগুলো যদি এক বিন্দুতে এসে প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ FR আর FB ইকুয়াল সমান হয়, তাহলে কোনো বর্ণাপেরণ ঘটবে না, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ত্রুটি পরিলক্ষিত হবে না। বস্তুটাকে সাদাই দেখা যাবে, অর্থাৎ কোনো আলোক রশ্মির এখানে বিচ্যুতি হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা FR ইকুয়াল FB এই শর্তটাকে আমরা অবর্ণতার শর্ত হিসেবে বিবেচনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা আমাদের ক বিভাগের প্রশ্ন আসে, অবর্ণতার শর্তটি লিখো। তারপরে আমাদের আবার এই অবর্ণতার বিষয়টিকে ব্যাখ্যা করো। এই স্লাইডে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো আমাদের খ বিভাগের প্রশ্নে আসতে পারে। আবার এখানে যা আমরা বুঝতে পেরেছি এই ধারণাটুকুকে নিয়ে আমরা আবার গ বিভাগের প্রশ্ন আমরা করতে পারবো। সেটা কিভাবে পারবো পরবর্তী স্লাইডগুলোতে দেখতে পাবো। অবর্ণতার শর্ত কিভাবে নির্ধারণ করা হয়, ঠিক আছে কি, বা অবর্ণতা কিভাবে দূর করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হচ্ছে আমি অবর্ণতা সম্পর্কে যা বলার চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আমি নিশ্চিত হব তোমরা আমার সাথেই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু কমেন্ট করবে। ওকে, আজ আসলে গত লেকচারের চেয়ে আজকে উপস্থিতি একটু বেশি, তবে আমি জানি সেকেন্ড ইয়ারের আমার এই ব্যাচের স্টুডেন্টরা অনেক সক্রিয়। ডিপার্টমেন্টের যে কোনো কাজে যে কোনো অর্ডারে তারাই সবচেয়ে বর্তমানে লিডিং পজিশনে আছে ডিপার্টমেন্টকে সহযোগিতা করার জন্য। তাই আমি বলবো এখন যে নির্দেশনা আমি তোমাদেরকে দিব এই নির্দেশনা হলো ডিপার্টমেন্টের তো বটেই, সর্বোপরি তোমাদের জন্য। তাই ক্লাসে তোমাদের আমি আরও বেশি উপস্থিতি কামনা করব এবং আমি আশাবাদী তোমরা সেটা বাস্তবায়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই রিপ্লাই করেছো, সবার নাম বলছি না, আজকে উপস্থিতি একটু বেশি আছে, তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রিপ্লাই করার জন্য। তাহলে আমরা অবর্ণতা সম্পর্কে সামনে আরো কিছু আলোচনা আছে, আমরা সেখানে চলে যাচ্ছি। ওকে, তারপর লক্ষ্য করো, একটা চিত্র দেখতে পাচ্ছ অবর্ণতা, তাই না, অ্যাক্রোম্যাটিজমের। এখানে আমি যে এই উপরের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, একটু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখানে দেখো এটা একটা লেন্স, হ্যাঁ, একক লেন্স। এই লেন্সের এক পাশ থেকে সাদা মানে কোনো বস্তু থেকে সাদা বর্ণের আলোক রশ্মি লেন্সের মধ্যে আপতিত হচ্ছে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে যখন প্রতিসরণ ঘটার পর লক্ষ্য করো এখানে এই দেখো এখানে একটা বিন্দু, আমার মাউসের কার্সরটা দেখতে পাচ্ছ কিনা, এবং এখানে আর একটা বিন্দু, অর্থাৎ ভিন্ন ভিন্ন বিন্দুতে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবং এই ভিন্ন ভিন্ন বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হওয়ার কারণে
বস্তুটাকে, এখানে বস্তুটা ছিল সাদা বর্ণের, সেটা সাদা বর্ণ না হয়ে দেখো এইদিকে আছে সেটা কি হয়ে গেছে, রঙিন হয়ে গেছে। তাহলে উপরের চিত্রে যা দেখতে পাচ্ছ এটা একটা বর্ণা প্রেরণ ঘটে গেছে, অর্থাৎ প্রতিবিম্বের ত্রুটিপূর্ণ হয়েছে। এখন আমরা যদি এটাকে অবর্ণ করি তাহলে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে নিচের চিত্রটা লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো বিভিন্ন বিন্দুতে প্রতিবিম্ব, উপরের চিত্রে ভিন্ন ভিন্ন বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়েছে, কিন্তু এখানে আইসা প্রতিবিম্বটা এক বিন্দুতে গঠিত হয়েছে, এবং এক বিন্দুতে গঠিত হওয়ার কারণে সেটা কিন্তু আর সাদা বস্তুর প্রতিবিম্ব সাদাই দেখা যাবে, অর্থাৎ এখানে সেটাকে প্রতিবিম্ব ত্রুটি যেটা উপরের চিত্রে ছিল সেই ত্রুটিটা আর এখানে নাই। তাহলে এটা হলো তোমার অবর্ণতার ঘটনা। উপরেরটা হলো কি বর্ণা প্রেরণ, অর্থাৎ বর্ণ প্রতিবিম্ব ত্রুটিযুক্ত, আর নিচের চিত্রটাতে আমার সেই ত্রুটিটা দূর করছে কিভাবে দেখো, এখানে দুইটা লেন্স ব্যবহার করেছি সমবায়, আমরা একটু পরে এই কথাগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে একটা উত্তল লেন্স আর একটা কি অবতল লেন্স, অর্থাৎ দুইটা ভিন্ন প্রকৃতির লেন্সের সমবায় করেছি। সমবায় করার ফলে তার যে ফাইনাল যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেই প্রতিবিম্বটা ভিন্ন ভিন্ন বিন্দুতে গঠিত না হয়ে এক বিন্দুতে গঠিত হয়েছে। তাই এই ঘটনাটাকে আমরা অবর্ণতা হিসাবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটু ডিপলি প্রশ্ন হয় তাহলে ধরো 1 নম্বরের যে প্রশ্ন আসে ক বিভাগে, যদি বলে যে বর্ণা প্রেরণের ঘটনাটিকে বর্ণা প্রেরণের ঘটনাটির একটি চিত্র অঙ্কন করো, 1 নম্বর উপরের চিত্রটা দিয়ে দিল, ফ্রি হ্যান্ড অঙ্কন করো, সমস্যা নাই। আবার ধরো নিচের চিত্র যদি বলে যে অবর্ণতার একটি চিত্র অঙ্কন, অবর্ণতার বিষয়টিকে চিত্রের মাধ্যমে দেখাও, তাহলে তুমি এভাবে দেখাতে পারবে। আমার মনে হয় দুইটা চিত্রের মাধ্যমে আমরা গত লেকচার এবং আজকের লেকচারে এই পর্যন্ত যা আলোচনা করেছি দুটা বিষয় আমরা অনুধাবনযোগ্য হয়েছে। কি তোমাদের কেমন মনে হচ্ছে, বিষয়টা কি বুঝতে পেরেছো? অবর্ণতা আর হলো কি বর্ণাপেরণ দূর করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে কি অবর্ণতা। অবর্ণ হইলে প্রতিবিম্ব ত্রুটি মুক্ত হবে, আর বর্ণাপেরণ হইলে প্রতিবিম্ব ত্রুটি যুক্ত হবে। আর অবর্ণ হইলে প্রতিবিম্ব তোমার এক বিন্দুতে গঠিত হবে এবং বস্তুর বর্ণের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বর্ণাপেরণ ঘটলে প্রতিবিম্বের বর্ণের পরিবর্তন হয় এবং তার অরিজিনাল বর্ণ চেঞ্জ হয়ে যায়, এবং সেক্ষেত্রে প্রতিবিম্ব এক বিন্দুতে হয় না, ভিন্ন ভিন্ন বিন্দুতে গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো আমার মনে হয় না তোমাদের আর কোনো সময় থাকবে, আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো পারবে। আরেকটা বিষয় বলি, অবর্ণতা কিন্তু একটা লেন্স দিয়ে হবে না, অবর্ণতার জন্য ন্যূনতম 2টা লেন্স লাগবে এবং লেন্সের সমবায় ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে লেন্সের সমবায়টা ব্যবহার করব পরবর্তী স্লাইডে সেটা নিয়ে কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগতেছে বিষয়গুলো? নিশ্চয়ই ভালো লাগতেছে, একটু দয়া করে কমেন্ট করো। ওকে, এখন আমরা পরবর্তী অংশে যাচ্ছি, লেন্সের সমবায়ের ক্ষেত্রে অবর্ণতার শর্ত। তাহলে এর পূর্ববর্তী স্লাইডেও আমরা বুঝতে পেরেছি যে বর্ণাপেরণ দূর করার জন্য আমাদেরকে কি অবর্ণতা তৈরি করতে হবে। তাহলে সে কিভাবে অবর্ণতা তৈরি করব সেটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, প্রতিবিম্বের বিভিন্ন বর্ণাপেরণ দূর করার জন্য ভিন্ন পদার্থের তৈরি দুটি লেন্সকে অ্যাক্রোম্যাটিক সজ্জা হিসেবে ব্যবহার করা হয়, মানে অবর্ণতার প্যাটার্ন হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি একটি লেন্স কর্তৃক নীল আলো প্রতিসরণের পর লেন্সের অপেক্ষাকৃত নিকট বিন্দুতে প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটু ক্লিয়ার করি নীল আলো কেন বললাম। আমরা তো জানি যে বর্ণালী বেনিয়া সহকলা, প্রথমটা হলো কি বেগুনি, তাহলে তারপর একটা হচ্ছে নীল। কিন্তু যদি আমি সঠিকভাবে অ্যানালাইসিস করি আমরা দেখব বেগুনি এবং নীল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য খুবই কম। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম আর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 2200 অ্যাংস্ট্রম, খুবই কম। আর আমাদের চোখের যে সেন্সিটিভিটি অনুযায়ী আমাদের চোখ বেগুনির চেয়ে নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। তোমরা জানো যে নৈসর্গিক কিছু ঘটনা আছে, পরিষ্কার আকাশ নীল দেখায় কেন? আসলে পরিষ্কার আকাশ নীল, পরিষ্কার আকাশ বেগুনি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের চোখের সেন্সিটিভিটি অনুযায়ী আকাশের ওই বেগুনি আর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত নগণ্য যা আমাদের চোখ এটাকে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়। তাই আমাদের চোখ
বেগুনি আর নীল পাশাপাশি থাকলে সে বেগুনি না দেখে পুরোটাকে কি হিসেবে দেখে, নীল হিসেবে দেখে। এটা নিয়ে আমরা এই কোর্সের একেবারে শেষ অধ্যায় যখন পড়বো সেখানেও আলোচনা করব, এখন আর সেটা নিয়ে কথা বলছি কেমন। তাই আমি এখন থেকে যে আলোচনাটুকু করব সেখানে বেগুনি আর না বলে আমি সেটাকে নীল দিয়ে উপস্থাপন করছি। তোমরা কেউ যদি বেগুনি দিয়ে উপস্থাপন করো ক্ষতি নাই, ভুল হবে না কেমন। তাহলে আমরা জানি একটি লেন্স কর্তৃক নীল আলোর প্রতিসরণের পর লেন্সের অপেক্ষাকৃত নিকট বিন্দুতে প্রকাশ করবে। একটি অবতল লেন্স আবার লাল আলোক রশ্মিকে লেন্সের অপেক্ষাকৃত, এখানে একটু ভুল হয়েছে, লেন্সের অপেক্ষাকৃত দূরে প্রকাশ করবে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এখানে নিকটে এই শব্দটার পরিবর্তে এখানে কি দূরে হবে, কারণ বেগুনি বা নীল আলো হবে নিকটে আর লাল আলোটা হবে কি দূরে, এখানে একটু ভুল হয়েছে। তাহলে অ্যাক্রোমেটিক সজ্জা হিসেবে একটি উত্তল লেন্স ও অন্যটি অবতল লেন্সকে আমরা ব্যবহার করব। তাহলে এর আগের স্লাইডের চিত্রে আমি দেখাইছিলাম একটা উত্তল আর একটা কি অবতল, এই সজ্জাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন উত্তল লেন্সটা আবার এখানে যে উপাদান দিয়ে তৈরি এটা হবে ক্রাউন কাঁচের তৈরি, আর অবতলটা হবে ফ্লিন্ট কাঁচের তৈরি। এটা বিশেষ কিছু নির্দিষ্টতা আছে। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, আমরা যদি বলি এখন যে আচ্ছা এখন অ্যাক্রোমেটিক সজ্জায় ব্যবহৃত লেন্স দুটিকে দুইভাবে সমবায় করা যেতে পারে। কয়ভাবে? দুইভাবে। এক নম্বর হলো লেন্স দুটিকে পরস্পরের সংস্পর্শে একই অক্ষে স্থাপন করে, লেন্স দুটিকে পরস্পরের সংস্পর্শে একই অক্ষে স্থাপন করে। আর দুই নম্বরে আমরা বলতে পারি লেন্স দুটিকে পরস্পরের ব্যবধানে একই অক্ষে স্থাপন। আসলে আমরা দুই রকম সমবায় এখানে ব্যবহার করতে পারবো। তোমরা এর আগে যে স্লাইডে আমি দেখিয়েছিলাম সমবায়টা, সেখানে লেন্স দুটা একেবারে ক্লোজলি ছিল, মাঝখানে কোনো দূরত্ব ছিল না, তাহলে পরস্পরের সংস্পর্শে। হ্যাঁ, আর আরেকটি হচ্ছে লেন্স দুটিকে পরস্পরের দূরত্ব স্থাপন করব। তা আমরা এই দুটো প্রমাণ এখন আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করব, এবং মনে রাখতে হবে এই দুটো প্রমাণ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন হিসেবে কেমন। তা আমরা প্রথমে তাহলে আমরা যেটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে পরস্পরের সংস্পর্শে থাকলে সেটা কি হবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে একই অক্ষে স্থাপন করে অবর্ণতার শর্ত নির্ণয় করব। ওকে, ওকে, তাহলে আমরা লক্ষ্য করো তোমরা এখানে যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে একই অক্ষে স্থাপন করে অবর্ণতার শর্ত আমরা নির্ণয় করব। ধরি সি হলো ক্রাউন কাচের তৈরি উত্তল লেন্স, একটা চিত্র আমরা দেখতে পারি এখানে। হ্যাঁ, এখানে সিটা দেখানো হয় নাই। সি হলো ক্রাউন কাচের তৈরি একটি উত্তল লেন্স এবং এফ হলো ফ্লিন্ট কাচের তৈরি একটি অবতল লেন্স। এখানে বাম দিকের যে লেন্সটা সেটা হচ্ছে উত্তল, আর তার সাথে ডান দিকে যেটা যুক্ত আছে সেটা হলো কি অবতল। আমরা আরো বিবেচনা করি মিউ বি, মিউ আর, হ্যাঁ, ও মিউ বি প্রাইম, মিউ প্রাইম ও মিউ আর প্রাইম দুটো উপাদানের যথাক্রমে নীল, হলুদ ও লাল আলোর প্রতিসরণ। আমরা মূলত এখানে তিনটা বর্ণ নিয়ে কথা বলবো। একটা হলো নীল, বেগুনি, মানে সবচেয়ে কম, সরি নীল, মানে তুমি চাইলে বেগুনি নিয়েও কথা বলতে পারো, সমস্যা নাই। তাহলে মিউ বি এটা হলো নীল বর্ণের জন্য, মিউ আর এটা হলো লাল বর্ণের জন্য, আর মিউ এটা হলো মধ্যরশ্মি। আমরা জানি হলুদ হলো কি মধ্যরশ্মি। তাহলে মিউ বি, মিউ আর ও মিউ বি প্রাইম, মিউ আর প্রাইম দুটো উপাদানের, মানে একটা হলো উত্তলের জন্য আর একটা কি অবতলের জন্য নীল, হলুদ ও লাল আলোর প্রতিসরাঙ্ক। একইভাবে এফ বি, এফ আর এটা হলো উত্তল লেন্সের জন্য নীল, হলুদ ও লাল আলোর ফোকাস দূরত্ব, এবং এফ বি প্রাইম, এফ প্রাইম এবং এফ আর প্রাইম এই তিনটে হলো উত্তল যে অবতল লেন্সটি ব্যবহার করেছি সেই অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্বের মান, ফোকাস দৈর্ঘ্য সমূহ। এবং আরো আমরা বিবেচনা করি
আর আমরা বিবেচনা করি ওমেগা ও ওমেগা প্রাইম হলো যথাক্রমে ক্রাউন ও ফ্লিন্ট কাসের বিচ্ছুরণ ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা বিষয় লক্ষ্য করছি, তোমরা কমেন্টে আমার কথা অনুসরণ না করে তোমরা কমেন্টে ব্যক্তিগত বিষয় নিয়ে তোমরা সময় নষ্ট করতেছো। এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তুমি এখানে বিষয়টা লাইভ চলতেছে, এখানে আমরা পড়ালেখার বিষয়ে কথা বলবো এবং আমার কথার বাইরে অন্য কোনো কথা এখানে নাই। বি অ্যালার্ট, কারা কারা মনোযোগী নাই আমি কিন্তু সেটা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। তো বি অ্যালার্ট, এখানে কিন্তু ফালতু আলাপ করার জন্য কিন্তু আমরা এখানে সময় নষ্ট করবো না। বি অ্যালার্ট, বি সিরিয়াস। মিস্টার শাকিল আহমেদ, নুসরাত পূর্ণি, তারপরে আরও অনেকেই এটার সাথে সংযুক্ত হয়েছে। বি অ্যালার্ট। যদি পড়ালেখার বিষয়ে কিছু জানতে চাও সরাসরি আমাকে বলতে পারো, কোনো বিষয় যদি সমস্যা মনে করো আমাকে বলতে পারো, বাট এখানে ব্যক্তিগত আক্রমণ, একজনকে হেয় প্রতিপন্ন করে কোনো কমেন্ট করা যাবে না। মনে রাখতে হবে আমরা কিন্তু ফর্মাল সেশনে আছি। আর তুমি এটা ভাবলে হবে না এটা শুধু আমি আর তুমি দেখতেছি, এরকম নয়। এটা পুরো বিশ্ব চাইলে দেখতে পারবে এখন। ওকে, পরবর্তী অংশে আসো। আর আমি এতটুকু বিলিভ করি যে তোমরা এখন যথেষ্ট পরিপূর্ণ, যথেষ্ট ম্যাচুরিটি তোমাদের মধ্যে আছে। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তোমরা ছোট নেই। যে প্রশ্ন করেছো আমি প্রশ্ন দেখেছি, কি প্রশ্ন করেছো সেটা তুমি নিজেও জানো না কি প্রশ্ন করেছো। কারণ একটা প্রশ্ন দেখলেই কোনটার অ্যান্সার দিব কোনটার অ্যান্সার দিব না সেটা আমি বুঝতে পারি। কারণ তুমি গত ক্লাসটা কতটুকু করেছো আমার সন্দেহ আছে। কারণ অপেরণ বর্ণাপেরণ দুইটা জিনিসকে তুমি এক করে ফেলতেছো, তাহলে তোমার এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো বল? হ্যাঁ, তুমি অপেরণ বুঝো নাই, তার মানে তুমি গত ক্লাস করো নাই। তারপর বর্ণাপেরণ, অপেরণ বর্ণাপেরণ কি এক জিনিস? এক জিনিস না। আজকে যেটা আলোচনা করেছি অবার্ণতা, সেটা কি এক জিনিস? এক জিনিস। ধারণাগুলো ক্লিয়ার করতে হলে আগে আমার কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনো, এবং যদি গত ক্লাস কেউ না করে থাকো পিছনের ক্লাসটা করো, তাহলে বুঝবে। আমরা সামনে কন্টিনিউ করতেছি, লক্ষ্য করো। এখানে যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, আমরা প্রথমে এই দুইটা লেন্সের বর্ণনা দিয়েছি এবং আমার প্রশ্নের যেটা উপরে দেখতে পাচ্ছ, লেন্স দুইটা পরস্পর সংস্পর্শে রেখে আমরা সমবায় গঠন করতেছি, কেমন? তাহলে সেক্ষেত্রে প্রথমে উত্তল লেন্স এবং যে অবতল লেন্স নিয়েছি সেগুলোর বিভিন্ন অংশ বর্ণনা উপরে উপস্থাপন করেছে। তুমি চাইলে তোমার ভাষায় বিষয়টা উপস্থাপন পারো, কেমন? এখন আসো, আমরা লেন্সের সাধারণ যে ফোকাস দূরত্বের সমীকরণ সেটা আমরা সবাই জানি, 1/f = μ-1 × 1/r1 - 1/r2। এটা প্রতিপাদন তোমরা নিচের ক্লাসে করেছো, এখন আর আমি কথা বলছি না কারণ প্রতিপাদন আমার এখানে আসবে না। এখন আসো, আমরা এখানে তিনটা বর্ণের জন্য কথা বলবো। একটা হলো নীল বর্ণ, একটা হলো তোমার হলুদ বর্ণ, আর একটা হলো কি লাল বর্ণ। তাহলে নীল বর্ণের জন্য আমরা ফোকাস দূরত্বের সমীকরণটাকে এভাবে চিন্তা করতে পারবো উত্তল লেন্সের জন্য। তাহলে 1/fb = μb-1 × 1/r1 - 1/r2। তারপর লক্ষ্য করো, লাল বর্ণের জন্য 1/fr = μr-1 × 1/r1 - 1/r2। এখানে তিনটা সমীকরণ দেখতে পাচ্ছি। একটা হলো এফ, এর জন্য হচ্ছে হলুদ বর্ণ, FB এটা হলো নীল বর্ণ, FR এটা হলো কি লাল বর্ণ। শুধু তাই নয়, এই তিনটা সমীকরণ হচ্ছে মূলত উত্তল লেন্সের জন্য, মানে বাম দিকের যে লেন্সটা আছে তার জন্য। ঠিক সিমিলার ওয়েতে আমরা এখন যে অবতল লেন্স যেটা ডান পাশে আছে, সেই অবতল লেন্সের জন্য আমরা আবার তিনটা সমীকরণ লিখতে পারবো। সেক্ষেত্রে 1/f' একটা সমীকরণ লিখতে পারবো। এখানে প্রাইমগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে এখানে প্রাইম আছে, এটা একটু ক্লিয়ার করে নেবে। হ্যাঁ, যদি কেউ লিখে দেখো তাহলে প্রাইম সহ লিখবে। তাহলে 1/f' = μ'-1 × 1/r1' - 1/r2'। তারপরে খেয়াল করো, এবার নীল বর্ণের জন্য 1/fb' = μb'-1 × 1/r1' - 1/r2'। এবং লাল বর্ণের জন্য 1/r'
ইকুয়াল 1/f r প্রাইম ইকুয়াল মিউ আর প্রাইম মাইনাস 1 ইন্টু 1/r1 প্রাইম মাইনাস 1/r2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মোট 6টা সমীকরণ আছে, তাই না? এই 6টা সমীকরণের মধ্যে প্রথম 3টা হচ্ছে এই বাম দিকের উত্তর লেন্সটার জন্য, এবং পরের 3টা সমীকরণ হচ্ছে ডান দিকের যে অবতল লেন্স আছে তার জন্য। আমার মনে হচ্ছে এই স্লাইডে যা আছে এটা তোমরা সহজেই অনুধাবন করতে পেরেছো এবং এটা সহজ। কেমন? এখন আসো আমরা এগুলাকে একটু ব্যবহার করে গাণিতিক কার্যাবলীটা সম্পন্ন করি। কেমন? খেয়াল করি। তাহলে আমরা 1 ও 4 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ হলো ওই যে প্রথম যে সমীকরণটা আমরা লিখেছি, আর 4 নং হলো আমাদের মানে দুইটা লেন্সের জন্য প্রথম সমীকরণ দুইটা ব্যবহার করতেছি। তোমরা একটু লিখবা, কারণ যেহেতু আমার স্লাইড চেঞ্জ হয়ে গেছে এখন আমি তার পূর্বের স্লাইডের লেখাটা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা যদি লিখো তাহলে ধারাবাহিকতাটা বুঝতে পারবে, কেমন, এবং ক্লাসটা উপভোগ করতে পারবে। আচ্ছা, তাহলে 1/r1 মাইনাস 1/r2 এটা 1 নং থেকে বের করতেছি, মানে 1/r1 মাইনাস 1/r2 মানটা বের করছি ইকুয়াল 1/f ইন্টু মিউ মাইনাস 1। এটাকে 7 নং সমীকরণ ধরলাম। এটা 1 নং থেকে এটাকে বের করেছি। ঠিক একই রকমভাবে 4 নং থেকে বের করলে আমরা এটা বের করতে পারবো 1/r1 প্রাইম মাইনাস 1/r2 প্রাইম ইকুয়াল 1/f প্রাইম ইন্টু মিউ প্রাইম মাইনাস। তাহলে এই কাজটুকু আমার মনে হয় সিম্পল, আমরা সবাই এটা বুঝতে পেরেছি। এরপরে আসি, আমরা এখন 7 ও 8 নং ব্যবহার করে 7 আর 8 নং সমীকরণ ব্যবহার করে 2, 3, 5 ও 6 নং সমীকরণকে লিখতে পারি। আমরা এখন এটাকে একটু আরেকটু কাজ করব। কিভাবে করতেছি লক্ষ্য করো। 1/fb এটা হলো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণের মধ্যে 1/r1 মাইনাস 1/r2 এটা আছে, তার পরিবর্তে আমরা লিখবো 1/f ইন্টু মিউ মাইনাস 1। আর 2 নং সমীকরণের ডান পাশে এই অংশটা আছে এফ বি মাইনাস মিউ বি মাইনাস 1। তাহলে 2 আর 7 ব্যবহার করে আমরা এটা পাইলাম। আবার আমরা 3 আর 7 ব্যবহার করে আর সমীকরণটা বের করতে পারি 1/f r ইকুয়াল মিউ আর মাইনাস 1 ইন্টু মিউ মাইনাস 1 টু এফ। এটা কোনটা কোনটা ব্যবহার করেছি এখানে 7 এবং কত 3 ব্যবহার করে 10 পেয়েছি, আর 2 আর 7 ব্যবহার করে 9 পেয়েছি। যদিও আমার পূর্বের স্লাইডের যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় আমার কথা ধারাবাহিকতা অনুযায়ী তোমরা যারা মনোযোগী আছো, সবাই মনোযোগী আছে না? আমার বিশ্বাস সবাই মনোযোগী আছো। হ্যাঁ, আচ্ছা, তারপর লক্ষ্য করো, এবার আবার 8 আর 5 ব্যবহার করব। 8 আর 5 ব্যবহার করে 11 নং সমীকরণটা বের করব 1/fb প্রাইম ইকুয়াল মিউ বি প্রাইম মাইনাস 1 মিউ মাইনাস 1 ইন্টু এফ প্রাইম। এটা কোনটা 8 আর 5 নংকে ব্যবহার করেছে, অর্থাৎ 8 নংয়ে যে 1/r1 প্রাইম মাইনাস 1/r2 প্রাইম আছে সেটাকে পরিবর্তে আমরা এই অংশটা ব্যবহার করে 11 নং সমীকরণটা গঠন করে। তারপরে লক্ষ্য করো, আমরা 8 এবং 6 নং ব্যবহার করে 12 নংকে বের করব। কোনটা কোনটা 8 আর 6, 8 আর 6 ব্যবহার করে আমরা 12 নংটা আমরা নির্ণয় করতে পারবো। এখন লক্ষ্য করো, আমার মনে হচ্ছে এই পর্যন্ত যে কাজটুকু আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা সবাই এটা বুঝতে পারবে, কেমন? এখন আসো, মনে করি এফ বি ও এফ আর যথাক্রমে নীল ও লাল আলোর জন্য সমবায়ের তুল্য ফোকাস ধরিব। আমরা তো এখানে একটা সমবায় ব্যবহার করেছি, হ্যাঁ, তাই এখানে সমবায় হলে সেখানে একটা লব্ধি ফোকাস দূরত্ব বা তুল্য একটা ফোকাস দূরত্ব আসবে। সেই ফোকাস দূরত্বটাকে আমরা নীল আলোর জন্য এফ বি আর লাল আলোর জন্য এফ আর হিসাবে বিবেচনা করতে পারি। এখন এই হিসেব অনুযায়ী আমরা এটাকে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে যা আমরা দেখব, তাহলে লেন্সের সমবায়ের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী একটা উত্তল লেন্স এবং একটা অবতল লেন্সকে যদি পরস্পর সংস্পর্শে সমবায় স্থাপন করে সমবায় গঠন করা হয়, তাহলে তার যে তুল্য ফোকাস দূরত্ব তার রাশিমালা হচ্ছে এটা। এটা আমরা নিচের ক্লাস থেকে জেনে এসেছি, এখানে আর সরাসরি আমরা ব্যবহার করবো। তাহলে 1/fb ইকুয়াল 1/fb প্লাস 1/fb প্রাইম। ও এই এফবিটা হলো উত্তল লেন্সের জন্য, আর এফবি প্রাইমটা হচ্ছে অবতল লেন্সের। এখন এই 1/fb এটার মান আমরা এর আগে স্লাইডে বের করেছি, এবং 1/fb প্রাইম সেই মানটা বের করেছি। তাহলে দুইটা মান আমরা এখানে যোগ করে 13 নং সমীকরণ গঠন করলাম।
তারপরে আসো, এবং এফ আর এর জন্য আমরা লিখতে পারি 1/f(r) ইকুয়াল 1/f(r) প্লাস 1/f(r) প্রাইম। এবং এখানে এর আগে যে 11 আর 12 নং সমীকরণ, সেই দুইটার মান আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করে আমরা এখান থেকে 14 নং সমীকরণটি গঠন করেছি। একটু বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে বড় নয়, তোমরা একটা সহজ ধারাবাহিকতা আছে। এখন সমবায়টি একক্রোম্যাটিক হলে আমরা লিখতে পারি, ক্রোম্যাটিক মানে কি, যদিও অবর্ণ হয়, আমরা আজকে প্রথম স্লাইডে আলোচনা করেছি, যদি কোনো লেন্স অবর্ণ হয়, সমবায় অবর্ণ হয়, তাহলে কি হবে, এফ বি আর এফ আর পরস্পর কি হবে, সমান হবে। সেখানে লিখেছি এফ ভি মানে বেগুনি বর্ণের ফোকাস দূরত্ব আর লাল বর্ণের ফোকাস দূরত্ব পরস্পর সমান হবে। যেহেতু আমি নীল দিয়ে এখানে আলোচনা করতেছি, তাই নীল বর্ণের জন্য ফোকাস দূরত্ব আর লাল বর্ণের জন্য ফোকাস দূরত্ব পরস্পর কি হবে, সমান হবে। এখন আসো আমরা এটাকে একটু, যেহেতু এখানে 1/fb আর 1/fr আছে, তাই এটাকে 1/fb ইকুয়াল 1/fr এটা হিসেবে লিখতে পারি। এবার 13 আর 14 নং এখানে বসাই দাও। 13 নংয়ের ডান পক্ষ আর 14 নংয়ের ডান পক্ষ আমরা এখানে বসালাম, সরাসরি বসিয়ে দিলাম। এবার আসো এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন করি। এই ক্যালকুলেশনের ধারণা অনুযায়ী লক্ষ্য করো, এখানে প্রাইম যুক্তগুলোকে এক পাশে নিয়ে যাচ্ছে আর প্রাইম বিহীনগুলোকে এক পাশে নিয়ে আসছে। এখানে এই দুইটা রাশি আছে, দুইটা রাশির মধ্যে প্রাইমের রাশিটাকে ডান পক্ষে নিয়ে গেছি মাইনাস আকারে, আর এই ডান পক্ষ থেকে প্রাইম বিহীন রাশিটিকে বাম পক্ষে নিয়ে এসেছি। এটা সিম্পল কাজ। তারপরের লাইনটা লক্ষ্য করো, এখন আমরা এখানে এলসিএম করেছি, মানে লসাগু করেছি, নিচের হরের মানটা সমান, তাই লসাগু করলে এরকম একটা রাশিমালা গঠিত হবে। এবং এখানেও আমার এইরকম একটা রাশিমালা গঠিত হবে। তামান্না সুলতানা তমা সমান হবেই, অবশ্যই সমান হবে, কারণ অ্যাক্রোম্যাটিক সজ্জার বা অবর্ণতার শর্তই হলো সকল বর্ণের প্রতিবিম্ব এক বিন্দুতে গঠিত হবে। তাই এক বিন্দুতে হইলে এফ বি যে জায়গায় হবে, এফ আরও সেই জায়গায় হবে, কারণ সকল প্রকাশ দূরত্ব এক জায়গায় চলে আসবে। তাই এফ বি আর এফ আর পরস্পর কী হবে, সমান হবে। আচ্ছা, তারপরে লক্ষ্য করো, আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন বুঝতে পেরেছি। এখন আসো আমরা পরের লাইনে যদি দেখি, যে এখানে আমরা 1 কেটে যায়, তাহলে যেটা থাকে মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 ইন্টু এফ, আর এখান থেকে এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে এসেছি, তাহলে মিউ আর মাইনাস মিউ বি প্রাইম, প্রাইম যুক্ত রাশি এটা থাকছে ইকুয়াল 0। সিম্পল, এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমি মোটামুটি হয়ে গেছে, এই লাইনটা লক্ষ্য করো। এখন এখানে মিউ বি মাইনাস মিউ আর যে রাশিটা আছে, এখানে আমরা এটাকে যদি মাঝখানে প্লাস চিহ্ন করি, তাহলে এই রাশি থেকে তোমার আগের রাশিটা পরের রাশিটা আগে নিয়ে আসলে একটা কি প্লাস চিহ্ন চলে আসবে। ওকে, এখন আসো আমরা এই মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, হ্যাঁ, মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 ইন্টু এফ 1, এই জিনিসটাকে যদি ওমেগা দ্বারা প্রকাশ করি, মিউ বি প্রাইম মাইনাস মিউ আর প্রাইম বাই মিউ মাইনাস 1, এটাকে আমরা ওমেগা প্রাইম দ্বারা প্রকাশ করি, তাহলে এই প্রথম রাশিতে থাকে নিচে এফ আর দ্বিতীয় রাশিতে থাকে নিচে এফ প্রাইম। তার মানে সমীকরণটা দাঁড়ায় ওমেগা বাই এফ প্লাস ওমেগা প্রাইম বাই এফ প্রাইম ইকুয়াল কত, 0। শেষ লাইনটা বোঝা না গেলেও তোমরা বুঝতে পারবে, যদি লিখে থাকো তাহলে ধারাবাহিকভাবে কী হবে এটা বুঝতে পারতেছো। ঠিক আছে, এখানে তো নিচের অংশটুকু শুধু দেখা যাচ্ছে না, পুরো লাইনটা তো দেখা যায়, যতটুকু দেখা যায় তুমি বুঝে নিতে পারবা। আচ্ছা, এখন লক্ষ্য করো, তাহলে আমরা যে শর্তটা পাইলাম সর্বশেষ লাল বক্সওয়ালা, ওমেগা বাই এ প্লাস ওমেগা প্রাইম বাই এফ প্রাইম ইকুয়াল কত, 0, এটাই হলো দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে একই অক্ষে স্থাপন করে অবর্ণতার যে শর্ত তার রাশি। এটা পরীক্ষায় আসে, এই প্রমাণটা গাণিতিক কার্যাবলী আমরা এই সমীকরণটা দিয়ে করি, তাই পরীক্ষায় আসটা ধারাবাহিকভাবে এতটুকু পর্যন্ত তুমি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এবং যে প্রমাণটা উপস্থাপন করেছি, আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। কেমন, তোমরা একটু রিপ্লাই করবে? হ্যাঁ, অলরেডি অনেকেই রিপ্লাই করছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা তাহলে আরেকটা প্রমাণ আছে, এটা হচ্ছে দুটি লেন্সকে, তো এই প্রমাণে কি করেছি, দুটি লেন্সকে পরস্পরের সাথে যুক্ত করে দিয়েছি।
কিন্তু আমরা এখন যুক্ত করবো না, আমরা দুটি লেন্সের পরস্পর থেকে কি দূরে দূরে অবস্থান করাবো। হ্যাঁ, তো দূরে দূরে যদি অবস্থান করাই তাহলে তার সমীকরণটা কি হয়, কেমন দাঁড়ায়, সেটা আমরা এখন দেখবো। কেমন? ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। কি ক্লাসটি ভালো লাগতেছে তো? আজকে সত্যি আমার কাছেও ভালো লাগতেছে, কারণ আজকে উপস্থিতি অনেক বেশি। তবে যদিও এই মুহূর্তে উপস্থিতি আবার কমে গেছে, অনেকেই লাইভ থেকে সরে গেছে, কিন্তু আমি আশাবাদী যারা সরে গেছে তারা আবার ফিরে আসবে। কেমন? আচ্ছা, তারপরে লক্ষ্য করো, দুটি লেন্সকে পরস্পর ব্যবধানে একই অক্ষে স্থাপন করে অবর্ণতা শর্ত। তাহলে ব্যবধানে একটা দূরত্বে রাখবো, ঠিক আছে? তাহলে একটা দূরত্বে রাখলে আমরা প্রথমে যে পরিচয়টা সেটা আগে দিই এবং চিত্রটা একটু দেখে নিই। এখানে এর আগের চিত্র সমবায়টা গঠন করছি কি দিয়ে? দুটি ভিন্ন উপাদানের তৈরি লেন্স দিয়ে, একটা উত্তল আর একটা কি অবতল, একটা উত্তল আর একটা অবতল। কিন্তু এই সমবায়ে আমরা দেখাচ্ছি দুটি একই উপাদানের তৈরি লেন্স, তার মানে এখানে মিউর মধ্যে কোনো ডিফারেন্স নাই। সেখানে কিন্তু মিউর মধ্যে ডিফারেন্স ছিল, মিউ প্রাইম বলেছি, তাই না? কিন্তু এখানে মিউ একই হবে, ঠিক আছে? শুধুমাত্র পার্থক্য হলো লেন্সের ফোকাস দূরত্ব ভিন্ন। হ্যাঁ, এবং পরস্পর কত দূরত্বে আছে? ডি দূরত্বে আছে। লক্ষ্য করো, মনে করি ডি দূরত্বে অবস্থিত দুটি লেন্সের ফোকাস দূরত্ব যথাক্রমে F1 ও F2। লেন্স দুটি একই উপাদানের তৈরি, তাহলে মিউ বি, মিউ আর যথাক্রমে নীল, হলুদ ও লাল আলোর প্রতিসরণ। আর এফ আর এফ প্রাইম ও এফ আর এফ বি প্রাইম হলো লাল ও নীল আলোর জন্য যথাক্রমে দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্য। লাল আলোর জন্য লেন্স দুইটা ফোকাস দূরত্ব ভিন্ন হবে, নীল আলোর জন্য কি হবে? ভিন্ন হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু খেয়াল করবে। এখানে এফ আর প্রাইম বলেছি, এটা এফ বি, এফ আর এটা, এই অংশটা ঠিকই আছে, এফ আর প্রাইম ঠিক আছে। আর এই জায়গায় বলেছে এফ আর, এখানে লিখে হয়ে গেছে, এটা হবে এফ বি। হ্যাঁ, তাহলে এফ বি ওর পরে এটা হবে এফ বি প্রাইম। একটু কারেকশন করবে কিন্তু, ঠিক আছে? তো ওর আগের অংশটা ঠিক আছে, পরের অংশ দুইটাই নীল আলোর জন্য, আর ওর আগের অংশ দুইটাই লাল আলোর জন্য। তাহলে হলো লাল ও নীল আলোর জন্য যথাক্রমে দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তাহলে লেন্সের সমবায়ের নিয়ম অনুযায়ী আলোচ্য ক্ষেত্রে আমরা লিখতে পারি সমবায়ের ধারণা অনুযায়ী, তাহলে 1/f ইকুয়াল 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1 f2। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, একটু আগে যে কাজটা করেছি সেখানে সমবায়ের সূত্র লিখছি শুধু 1/f1 যোগ 1/f2, কিন্তু এখানে আবার মাইনাস d ইন্টু 1/f1 ইন্টু f2 এনেছি। আসলে আগের সমবায়টার এই সমবায়টা কি একটু ভিন্ন আছে না? আগের সমবায়টা লেন্স দ্বয় পরস্পরের সাথে যুক্ত, মাঝখানে কোনো গ্যাপ ছিল না, তাই তার সমীকরণ অতটুকু পর্যন্ত। কিন্তু এই চিত্রে আমার মাঝখানে কি আছে? গ্যাপ আছে, একটা দূরত্বে আছে, তাহলে এই হিসেবটুকু আমাকে আনতে হবে। তাই এটা মাইনাস d/f1 মাইনাস f2 এতটুকু পর্যন্ত আমাকে হিসাবে নিয়ে তারপর কাজ করতে হবে। এখন আসা, আমাদের লাল বর্ণের জন্য বলি তাহলে সমীকরণটা এরকম হবে, আর যদি নীল বর্ণের জন্য বলি তাহলে সমীকরণটা এরকম হবে। আমার মনে হয় এই তিনটা সমীকরণ আমরা সবাই বুঝতে পারি। কেমন? এখন আসা, এখানে এফ আর ও এফ বি হলো লেন্সের সমবায় যথাক্রমে হলুদ, লাল ও নীল আলোর জন্য সমতুল্য ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ এই যে এখানে বাম দিকে যে ক্যাপিটাল এফ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি এগুলোর পরিচয় দিয়েছি। তাহলে ক্যাপিটাল এফ হলো যথাক্রমে হলুদ আলোর, আর ক্যাপিটাল এফ আর এটা হলো লাল আলোর, ক্যাপিটাল এফ বি এটা হলো নীল আলোর জন্য সমতুল্য লেন্সের ফোকাস দূরত্ব। এই স্লাইডে যা আছে এটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তী স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রমাণের পরবর্তী অংশটুকু লক্ষ্য করতেছি, খেয়াল করো। আজকে আমার ল্যাপটপে একটু প্রবলেম দেখা দিচ্ছে, এই জন্য টাইমলি এটা ভিউ হচ্ছে না। ওকে, তাহলে দুটি লেন্সকে পরস্পর ব্যবধানে একই অক্ষে স্থাপনের জন্য, তাহলে এখন 1/f1 এটা আমাদের এর আগে যে প্রমাণটা করেছি সেই প্রমাণের সাথে মিল রেখেই করতেছি। মিউ মাইনাস 1 এই সমীকরণগুলো আমরা পারবো 1/f এর জন্য, 1/f এর জন্য, তারপরে কি 1/f2 এর জন্য আবার করতেছি, এবং 1/f প্রাইমের জন্য, 1/f প্রাইমের জন্য। তাহলে মোট 6টা সমীকরণ। এখানেও তো লেন্স দুইটা, তাহলে প্রথম লেন্সের জন্য f1 এই সমীকরণ 1 2 3 এই
তিনটা সমীকরণ হচ্ছে বাম দিকের লেন্সের জন্য, আর পরের তিনটা হচ্ছে ডান দিকের লেন্সের জন্য। কেমন? এখন আসো 1 ও 4 নং সময় আগের নিয়ম অনুযায়ী 1 ও 4 নং থেকে আমরা 1/r1 মাইনাস 1/r2 মানটা বের করে নিই, এবং তোমার 4 নং থেকে একইভাবে মানটা বের করে নিই। বের করে একটাকে 7 এবং একটাকে 8 দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এখন তোমরা ধারাবাহিকতাটা বুঝতে পারো। কেমন? এখন আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি কার্যক্রমটা দেখানোর জন্য। এখন ওই আগের মতো 7 ও 8 নং ব্যবহার করে 2, 3, 5 ও 6 নং সমীকরণকে লিখতে পারি। তাহলে আমরা মূলত 7 আর 2 থেকে এই মানটা বের করছি, 1/f এর মানটা বের করেছি, এবং 7 আর 3 থেকে 1/f এর মানটা বের করতেছি। আবার 8 আর 5 থেকে 1/fb প্রাইমের মানটা বের করছি, এবং 8 আর 6 থেকে 1/f এর মানটা বের, এবং এগুলোকে ধারাবাহিকভাবে 9, 10, 11, 12। এটা আমি বেশি সময় নষ্ট করবো, এটা তোমরা এখন পারবে, বুঝতে পেরেছো। এখন সমীকরণ 9, 10, 11, 12 ব্যবহার করে আমরা লিখতে পারি। এবার ওই যে তুল্য লেন্সের জন্য, তাহলে 1/f এর জন্য 1/fb প্লাস 1/fb2, সেই যে সমীকরণটা আছে সেই সমীকরণগুলো আমরা এই 9 আর 10 ব্যবহার করেছি, ব্যবহার করে এই পর্যন্ত সমীকরণটা গঠন করে। ঠিক একই রকমভাবে আমরা 11 আর 12 ব্যবহার করেও আমরা 1/fb যে মানটা সেটা আমরা বের করতে পারি। সরি, 9 আর 10 না, এটা হলো 9 আর 11। 9 আর 11 ব্যবহার করে না, এখানে আর এর মান, তাই না? তাহলে আমরা ব্যবহার করছি 10 আর 12। 10 আর 12 ব্যবহার করে প্রথম সমীকরণটা পাবো, আর 9 আর 11 ব্যবহার করে দ্বিতীয় সমীকরণটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত তোমরা যদি লিখে থাকো তাহলে ধারাবাহিকতাটা বুঝতে পারবে। কেমন? এখন আসো আমরা তাহলে তার পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। পরবর্তী কার্যক্রমে যে বিষয়টা আছে, আমরা এটার একেবারে শেষ পর্যায়ে, এটা হচ্ছে এখন অ্যাক্রোমেটিজমের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে অ্যাক্রোমেটিজমের শর্ত কি? FR আর FB পরস্পর কি হবে? সমান হবে। তাহলে সেই হিসাব অনুযায়ী 1/FB ইকুয়াল 1/FR। তাহলে এবার মানগুলা বসাও, একটু আগে যে সমীকরণগুলো বের করেছো, এত ইকুয়াল এত। এবার কিছু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কি করছি লক্ষ্য করো। এখানে প্রথম দুইটা সমীকরণ থেকে মিউ বি মাইনাস 1/μ-1 কমন আনছি। তাহলে আনকমন থেকে 1/f1 প্লাস 1/f2 মাইনাস ডি, এই রাশিটা যা আছে তা। আবার এখানেও প্রথম দুইটা রাশি থেকে মিউ আর মাইনাস 1/μ-1, এটাকে আমরা কি করছি? কমন আনছি। তাহলে আনকমন থেকে 1/f1 প্লাস 1/f2 মাইনাস যে রাশিটা যেভাবে আছে ওইভাবে আছে। এটা বুঝতে পারবো। এবার আসো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ডি যুক্ত যে রাশিটা আছে সেটাকে এক পাশে নিয়ে যাচ্ছে, ডান পাশে নিয়ে গেছে। তাহলে এখানে প্রথম রাশি যেভাবে আছে ওইভাবে আছে, মাইনাস দিয়ে ডান পক্ষ থেকে ডি বিহীন যে রাশিটা আছে সেটাকে নিয়ে আসলাম। আর এখান থেকে এই রাশিটা এই পাশে আসলে এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেলো, তাই এটা আগে লিখবো, মাইনাস হয়ে দ্বিতীয় রাশিটা লিখলাম। এটাও বুঝতে পেরেছি। বা এখন আসো এখানে দুইটা সমীকরণে μb-1 μ-1 না, দুইটা সমীকরণ 1/f1 প্লাস 1/f2 এটা কমন আছে, তাহলে এটা কমন নিয়ে নিব। না, আনকমন যা আছে সেটা লিখে সেটাকে সরল করলে এই সমীকরণটুকু পাবো, তোমরা নিজেরা করবে। আর এই পাশেও আমার কমন আছে মিউ ডি বাই μ-1 হোল স্কোয়ার f1 মাইনাস f2 কমন আছে, আনকমন যা আছে তা লিখলাম। তারপরে লক্ষ্য করো এখানে যেভাবে আছে এই অংশে একটু সরল করলাম, এটা বুঝতে পেরেছি ইকুয়াল। এখানে সূত্র ভাঙাইছি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিকে করে তারপরে কমন আনার পরে আমাদের এই জিনিসটা থাকবে। এটা তোমরা করতে পারবে, এটা বোঝানোর তেমন কিছু নাই। তারপরে লক্ষ্য করো তাহলে f1 প্লাস f2-র মানটা যদি আমি এখান থেকে বের করি, এখানে কিছু কিছু জিনিস কাটাকাটি যায় এই জিনিসটা থাকে। এখন আমরা যদি বলি যে মিউ বি মিউ আর ইকুয়াল মিউ ধরলে, যেহেতু আমার লেন্স তো একই উপাদানের তৈরি, তাই তাদের উপাদানটাও কি একই, তাদের যে মানে বিভিন্ন বর্ণের জন্য যে প্রতিসরাঙ্কের মান সেটাও কী হবে? একই হবে। তাই সেই দৃষ্টিকোণ থেকে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি যে এখান থেকে ডি ইকুয়াল লেখা যাবে f1 প্লাস f2/2, অর্থাৎ এখানে মিউ বি মিউ আর যদি সমান হয় তাহলে মিউ প্লাস μ-2 ভাগ হচ্ছে কত? μ-1। তাহলে এটা কাটাকাটি যায়, থাকবে কত আমার? মিউ f1 প্লাস f2/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই পরস্পর ব্যবধানে রক্ষিত লেন্সের জন্য ফোকাস দূরত্বের অ্যাক্রোমেটিজম বা অবর্ণতার
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম শেষ, আরও একটা নিয়ম আছে, খুবই সংক্ষেপে আলোচনা করব। দেখো, অবার্ণতা তৈরি করতে হলে লেন্সের সমবায়ের দরকার, সমবায় ছাড়া অবার্ণতা হবে না। আর সমবায় হতে হলে একটা লেন্স দিয়ে কি সমবায় হবে? একটা লেন্স দিয়ে সমবায় হয় না। তাই পরবর্তী যে প্রমাণটা, সেটাও পরীক্ষা আসে, বলে যে একক লেন্স কি অবার্ণ হতে পারে, বা একক লেন্স দ্বারা অবার্ণতার শর্ত প্রতিষ্ঠা করো। আমরা দেখবে একক লেন্স দ্বারা আসলে অবার্ণতা তৈরি করা যায় না, সেটাই এখন প্রমাণ করবে। তাহলে একক লেন্সে অবার্ণতার শর্ত, অ্যাক্রোমেটিক কন্ডিশন অফ আ সিঙ্গেল লেন্স। কেমন? এটা পরীক্ষায় আসে কিন্তু। তাহলে এফ বি ও এফ আর, এখানে বেগুনি দিয়ে আবার করছি, তুমি চাইলে নীল দিয়েও করতে পারো। এফ বি ও এফ আর যথাক্রমে বেগুনি ও লাল বর্ণের লেন্সের প্রকাশ দূরত্ব বিবেচনা করি। আমরা জানি সমান্তরালে আপতিত রশ্মির ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বর্ণাপেরণের পরিমাণ হলো এফ আর মাইনাস এফ বি। এটা আজকের ক্লাসের শুরু থেকে আলোচনা করেছি। সুতরাং লেন্সে বর্ণাপেরণ মুক্তির শর্ত হলো এফ আর মাইনাস এফ বি ইকুয়াল 0। তার মানে কি এফ আর ইকুয়াল কি এফ বি। এটা আজকে শুরুতেই আলোচনা করেছিলাম। তারপরে খেয়াল করো, তাহলে এটাকে আমরা একটু ইনভার্স করে নিলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন আসো, আমরা জানি 1/f, এই পূর্বে যে দুইটা আলোচনা করেছি, আমি এটা সংক্ষেপে যাচ্ছি, এগুলো এখন তোমরা বুঝবা। তাহলে 1/f এর জন্য একটা সমীকরণ লিখতে পারবো, এবং 1/f এর জন্য একটা সমীকরণ লিখতে পারবো। কেমন? এবার এটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো। এখন আসো, পরবর্তী স্লাইডে আমরা এটাকে ফিনিশ করব। তাহলে 1, 2, 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, যেহেতু 1/f আর 1/f পরস্পর কি সমান, তাই সেই হিসাবে দুইটা জিনিস পরস্পর কি সমান লিখে দিলাম। সমান লিখে দেওয়ার পর মিউ আর মাইনাস, এটাকে একটু কার্যক্রম করব। কার্যক্রম করার পরে কমন আনবো, কমন আনার পর আনকমন এনে যা যা থাকে সেটা লিখবো। উপরে নিচে মিউ মাইনাস 1 দ্বারা গুণ করলাম, গুণ করার পরে এখানে দেখলাম মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, যেমন কত এফ 1/f। আর এই পুরো প্রথমে অংশটা হচ্ছে কত ওমেগা, তার মানে সূত্রটা দ্বারা কি ওমেগা বাই এফ ইকুয়াল কত 0। এখন আসো, ইহাই হলো একক লেন্সের ক্ষেত্রে অবার্ণতার শর্ত। পরীক্ষা যদি শর্ত আসে এখানে শেষ করবা, কিন্তু একক লেন্স অবার্ণ হতে পারে কিনা তাহলে কিন্তু পরে আরেকটু কথা বলতে হবে। কিন্তু আমরা জানি, কি জানি, বিচ্ছুরণ ক্ষমতা 0, লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা 0 হতে পারে না। তাহলে 4 নং সমীকরণে এফ এর মান অসীম হয়ে যায়, কারণ এই ওমেগা যদি 0 হয়, এফ এর মান অসীম, যা অসম্ভব। অসম্ভব, কোনো লেন্সের ফোকাস দূরত্ব অসীম হওয়া সম্ভব না। তাই বলা যায় সসীম প্রকাশ দূরত্বের কোনো লেন্স কখনোই অবার্ণ হতে পারে না, অর্থাৎ একক লেন্স অবার্ণ হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের আলোচনায় 4টা জিনিস আলোচনা করি, 4টাই কিন্তু হট টপিক পরীক্ষার জন্য। কেমন? তো আমার মনে হচ্ছে আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি সবই আমাদের অনুধাবনযোগ্য হয়েছে। তোমাদের নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে, এবং আমরা চেষ্টা করব এই অধ্যায়ে হয়তো আর একটা ক্লাস যদি দিতে পারি, তাহলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা নিজেরা অনেকেই নিজেরা পড়েছো, এগুলো বসে নেই, যতটুকু পড়েছো এই ক্লাসগুলো থেকে তোমার এই জানাশোনার মধ্যেও আরও কিছু অ্যাড করতে পারবে, কে পারবে না? তাই ক্লাসগুলোর গুরুত্ব আছে। আমি তোমাদেরকে খুবই তোমাদের উপর আমার মানে একেবারে দৃঢ় আস্থা আছে, তোমরা আমাদের কথাগুলোকে মানো, এবং সেই অনুযায়ী তোমরা বিভিন্ন কাজে প্রমাণ দেখিয়েছ। যেমন গত ক্লাস হচ্ছে আজকে উপস্থিতি দ্বিগুণ, এটা আমি খুবই আনন্দিত। এবং আমি আশা করব যারা আজকে এরপরও অনুপস্থিত ছিল, তোমাদের মাধ্যমে তারা ক্লাসে আগামী ক্লাসে ইনশাল্লাহ উপস্থিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উপর মাঝখানে একটু রাগান্বিত হতে হয়েছে, খুবই দুঃখিত। তোমরা জানো আমি তোমাদের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, তাই না? তো তাই একটু মনোযোগী হওয়া, তাহলে আমরা তো অনেক কিছুই হারিয়ে ফেলছি। তাই এখন যেভাবেই আমরা ক্লাসটি করি না কেন, যদি এটাকে আমরা কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদের আসলে অনেক ক্ষতিগ্রস্ত। তাই একটু তোমাদের উপর রাগান্বিত হয়েছি, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর প্রশ্ন করবে যারা গত ক্লাসটা করো নাই, দয়া করে গত ক্লাসটা করে নেবে। এবং আগামী তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো বুধবার বৃহস্পতিবার হবে। রুটিনে একটু সমস্যা ছিল, যেটা একটু ভুল হয়েছে। তো প্রতি বুধবার বৃহস্পতিবার তোমাদের ক্লাস থাকবে, নিশ্চিত থাকো। তো একটু ডক্টর মোজারুল হক স্যারের সাথে আজকে একটু কথা বলে নেবে, যে কোনো একজন একটু কথা বলবে, আর কি আগামীকাল নিবে নাকি
এর পরের দিন নেবে। যদি আগামীকাল নেয় তাহলে তো তোমরা যথাসময়ে ক্লাসটি করবে। ওকে, তাহলে আজকের মতো বিদায় নেই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে আশা করি। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।